স্পেনের পার্ক, রাস্তাঘাট আর জনসমাগমে এখন চলছে একটাই আলোচনা, শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের সিদ্ধান্ত। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানান স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, শিশুদের জন্য একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতেই এই পদক্ষেপ। মাদ্রিদের বেশিরভাগ জনগণই এই সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছে। স্পেন সরকারের নতুন ঘোষণাকে স্বাগত জানিয়েছেন অনেক অভিভাবক ও তরুণ। আমি মনে করি এটা ভালো সিদ্ধান্ত। এতে বাচ্চারা পার্কে একসঙ্গে সবাই খেলবে, মোবাইলে ডুবে থাকবে না, যেটা সত্যি বলতে ভয়ঙ্কর। সরকারের দাবি, সামাজিক মাধ্যমগুলোতে ঘৃণাত্মক বক্তব্য, পর্নোগ্রাফি আর ভুয়া তথ্য তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। আর শুধু নিষেধাজ্ঞাই নয়, আগামী সপ্তাহে সোশ্যাল মিডিয়া কোম্পানির শীর্ষ নির্বাহীদের জবাবদিহির আওতায় আনতে নতুন বিল আনার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী সানচেজ। আমি সাধারণত নিষেধাজ্ঞা পছন্দ করি না, কিন্তু 16 বছরের নিচের শিশুরা সামাজিক মাধ্যমের মতো বড় একটি বিষয় সামলাতে এখনো প্রস্তুত নয়, এটা আমি বুঝি। আমি মনে করি এটা ঠিক সিদ্ধান্ত। প্রাপ্তবয়স্কদের তত্ত্বাবধানে সোশ্যাল মিডিয়া ব্যবহার হওয়া উচিত। কিছু সীমাবদ্ধতা অনেক সময় উপকারী করে। ইউনাইটেড আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী সানচেজ ইউরোপের অন্যান্য দেশকেও একই ধরনের ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। এর আগে গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে 16 বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে। স্পেনের এই সিদ্ধান্ত এখন নজরে রেখেছে ব্রিটেন ও ফ্রান্স সহ ইউরোপের আরও কয়েকটি দেশ। ডিজিটাল স্বাধীনতা নাকি শিশু সুরক্ষা, এই বিতর্কের মধ্যেই স্পেনের সিদ্ধান্ত ইউরোপ জুড়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। গাজার 2 মিলিয়ন মানুষের বাইরের জগতের সাথে যোগাযোগের একমাত্র পথ রাফা ক্রসিং। দীর্ঘ প্রতীক্ষার পর এটি খুললেও গাজাবাসীর চোখে এখন আনন্দের চেয়ে হতাশার ছাপই বেশি। ক্রসিংটি খোলার পর সোমবার মানুষ পারাপার শুরু হয়। প্রথম দিনে ইজিপ্ট থেকে 12 জন প্যালেস্টিনিয়ান গাজায় প্রবেশের অনুমতি পেয়েছেন। অন্যদিকে চিকিৎসার জন্য মাত্র 2 জন করে আত্মীয় সহ মাত্র 5 জন রোগী ইজিপ্টে যাওয়ার সুযোগ পেয়েছেন। নির্ধারিত চিকিৎসা কোটা অনুযায়ী এদিন মোট 50 জন প্যালেস্টিনিয়ান রাফার সীমান্ত চেকপোস্টে উপস্থিত হন। বিপরীতে সীমান্তের ইজিপ্ট অংশেও সমসংখ্যক মানুষ গাজায় প্রবেশের অপেক্ষা করেন, কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনীর নিরাপত্তা তল্লাশির অজুহাতে বেশিরভাগ মানুষ সীমান্তেই আটকে যান। মুমূর্ষু রোগীদের ডেকে নিয়ে এমন হেনস্থা আর ভোগান্তি নিয়ে ক্ষোভ ও হতাশা জানিয়েছেন গাজার বাসিন্দারা। অভিযোগ উঠেছে, নিরাপত্তার অজুহাতে অসুস্থ রোগী ও তাদের স্বজনদের চরম হেনস্থা করছে ইসরায়েলি সেনারা। ঘন্টার পর ঘন্টা তল্লাশিতে স্থবির হয়ে পড়েছে এই লাইফলাইন। গাজায় প্রবেশ করা প্যালেস্টিনিয়ানদের গোয়েন্দা তথ্য সরবরাহের দাবিতে হুমকি দেওয়ার অভিযোগও পাওয়া গেছে দখলদার বাহিনীর বিরুদ্ধে। প্যালেস্টাইন এনজিও নেটওয়ার্কের পরিচালক আমজাদ আল শাওয়া ক্রসিং খোলাকে একটি ব্রেক থ্রু বললেও ইসরায়েলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কঠোর পদক্ষেপের আহ্বান জানান তিনি। ক্রসিং খোলার ঘোষণা অনুযায়ী প্রতিদিন অন্তত 50 জন করে উভয় দিক থেকে পারাপার হওয়ার কথা, কিন্তু নিজেদের দেওয়া প্রতিশ্রুতি মানছে না আইডেফ। অথচ উন্নত চিকিৎসার জন্য গাজায় অপেক্ষা করছেন হাজার হাজার মুমূর্ষু রোগী। ইসরায়েলি বাহিনীর ধীরগতির নিরাপত্তা তল্লাশি এই পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে। প্রচণ্ড শীতে দিনেপ্র নদীর প্রায় পুরো অংশই বরফে ঢেকে গেছে। স্রোত দুর্বল হয়ে পড়ায় নদীর একটি ছোট খোলা জায়গায় আশ্রয়ের জন্য জড়ো হয়েছে রাজহাঁসগুলো। স্থানীয়দের আশঙ্কা, তীব্র ঠান্ডার চেয়েও খাবারের অভাবই এখন তাদের জন্য বড় হুমকি। গত কয়েক বছর তুলনামূলক উষ্ণ শীতের কারণে অনেক রাজহাঁস আর দূরে অভিবাসনে যায়নি, ফলে এবারের অস্বাভাবিক ঠান্ডায় তারা পড়েছে চরম বিপাকে। স্রোত খুব দুর্বল, সবকিছু বরফে জমে গেছে, তাই তারা এখানে উড়ে এসেছে। রাজহাঁস অনেক, কিন্তু খাবার দেওয়ার মানুষ খুব কম। আমরা জানি শহরের সবাই এখন সমস্যায় আছে, কিন্তু এই -20 ডিগ্রি সেলসিয়াসের শীতে ওদের খাবার দরকার। ঠান্ডা তারা সহ্য করতে পারে, কিন্তু খাবার ছাড়া নয়। কিয়েভের বাসিন্দা ওকসানা ফেদিশকিনা জানান,
উষ্ণ শীতের কারণে অনেক রাজহাঁস অভিবাসনের অভ্যাস হারিয়ে ফেলেছে। বিশেষ করে কম বয়সী রাজহাঁসগুলো স্থানীয়ভাবে খাবার পেয়ে এখানেই থাকতে অভ্যস্ত হয়ে পড়েছে। কিন্তু এবছর শীত অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে। আগে শীত উষ্ণ ছিল বলে তারা অভিবাসনে যায়নি, কিন্তু এবারের শীত এতটাই অস্বাভাবিক আমরা আগে কখনো এমন দেখিনি। কিছু তরুণ রাজহাঁস দূরে উঠতে না পেরে অভ্যস্ত হয়ে গেছে, তারা এখানেই খাবার পেতে শিখেছে। কেবল কৌতূহল নয়, অনেকে আসছেন সাহায্য করতেই। যুদ্ধের মধ্যেও সাধারণ মানুষ চেষ্টা করছেন খাবার নিয়ে রাজহাঁসগুলোর পাশে দাঁড়াতে। আমি কাছেই থাকি, আজ খুব ঠান্ডা, হাতে কিছু খাবার ছিল, তাই এই সুন্দর পাখিগুলোর কাছে চলে এলাম। এটা প্রথম শীত নয় যে তারা এখানে এসেছে। যুদ্ধ চললেও শীতকালে এদের সংখ্যা বরং বাড়ছে। আগে এত রাজহাঁস দেখা যেত না। এই মানবিক দৃশ্যের মধ্যেই ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রি সাভিয়া জানান, এক রাতেই 450টি ড্রোন ও 60টির বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কি বলেন, এসব হামলার ফলে রাজধানীর 1170টি আবাসিক ভবনের তাপ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে বিকল হয়ে পড়েছে। একদিকে যুদ্ধ, অন্যদিকে চরম শীত। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে দিনিপ্রো নদীর রাজহাঁসগুলো যেন কিয়েভের আরেকটি প্রতীক। খাবারের ছোট ছোট সহায়তা হয়তো এই হিমশীতল সময়ে তাদের বেঁচে থাকার একমাত্র ভরসা। আর সেই সহানুভূতি যুদ্ধবিধ্বস্ত শহরে মানবিকতার শেষ আলো জ্বালিয়ে রাখছে। বেশ কিছুদিন ধরেই পারস্য উপসাগর ঘিরে আমেরিকান সামরিক নৌবহরের আনাগোনা এই অঞ্চলে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলছে পাল্টাপাল্টি হুমকি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার কড়া সতর্কবার্তা দিচ্ছেন ইরানি শাসকদের, তবে তেহরানও দমে যাওয়ার পাত্র নয়। এমন পরিস্থিতিতে আমেরিকা ও ইরানকে সংলাপে সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন কূটনীতিকরা। ইউনাইটেড আরব আমিরাতের দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যখন বিশ্ব নেতারা একত্রিত, তখন সবার নজর মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির দিকে। আমিরাত প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাস স্পষ্ট জানালেন, অঞ্চলটি অতীতে অনেক ধ্বংসাত্মক সংঘাত দেখেছে। এখন সময় ওয়াশিংটন ও তেহরানের সরাসরি আলোচনার। এই অঞ্চলটি বিভিন্ন ধ্বংসাত্মক সংঘাতের মধ্য দিয়ে গেছে। আমাদের আর কোনো সংঘাতের প্রয়োজন নেই। আমি ইরান ও আমেরিকার সরাসরি আলোচনা দেখতে চাই, যাতে কিছুদিন পর পর আমাদের এই একই সমস্যার সম্মুখীন হতে না হয়। ইরানকে আমেরিকার সাথে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার পরামর্শ দেন এই কূটনীতিক। তার মতে, ইরানের এখন অর্থনীতি পুনর্গঠন জরুরি। আমি মনে করি ইরানের এখন একটি চুক্তিতে আসা প্রয়োজন। একদিকে ভূরাজনৈতিক ক্ষতি, অন্যদিকে ভঙ্গুর অর্থনীতি। সব মিলিয়ে ঘুরে দাঁড়াতে হলে আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়ন জরুরি। রাজনৈতিক সমঝোতা কেবল এই অঞ্চলের জন্যই ভালো হবে তা নয়, বরং ইরানের নিজস্ব অর্থনীতি পুনর্গঠনেও বড় ভূমিকা রাখবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, তেহরান আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু হুমকি বা চাপের মুখে নত হয়ে নয়। শুক্রবার তেহরানে দেশটির প্রয়াত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মাজারে তিনি বলেন, ষড়যন্ত্রে ব্যর্থ হওয়ার পরই এখন আবার কূটনীতিতে আশ্রয় খুঁজছে ওয়াশিংটন। সাম্প্রতিক ষড়যন্ত্রের ব্যর্থতার পর এখন তারাই আবার কূটনীতির কথা বলছে। কিন্তু আমরা সবসময় কূটনীতির জন্য প্রস্তুত, তবে তা হতে হবে সমমর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। যারা সম্মানের সঙ্গে কথা বলবে, আমরা তাদের সম্মানের সাথে উত্তর দেব, আর যারা হুমকি বা শক্তির ভাষা ব্যবহার করবে, তাদের সেই ভাষাতেই জবাব দেয়া হবে। পারস্য উপসাগর ঘিরে ইউএস রণতরীর উপস্থিতির মাঝে আলোচনার আবহ এখনো থমথমে। এই পরিস্থিতিতে ওয়াশিংটন তেহরানের সংলাপ আয়োজনের মধ্যস্থতা করছেন অনেকেই। সবার চাওয়া এই অঞ্চল যেন আর কোনো সংঘাতে না জড়ায়। উপসাগরীয় প্রভাবশালী দেশগুলোর পাশাপাশি তুর্কি এবার বড় ভূমিকা রাখতে চলেছে।
যুদ্ধের শঙ্কার মাঝেই শুক্রবার তুর্কির ইস্তাম্বুলে বসছে বহুল আকাঙ্ক্ষিত কূটনৈতিক আসর, যেখানে মুখোমুখি আলোচনায় বসবেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আলোচনায় অংশ নেবেন সৌদি আরব ও ইজিপ্টের প্রতিনিধিরা। দীর্ঘদিনের পারমাণবিক বিরোধ ও অন্যান্য অমীমাংসিত ইস্যুর সমাধানে এই বৈঠকে হতে পারে নতুন দিগন্তের সূচনা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ডালাসের কাছে ট্যারেন্ট কাউন্টির রক্ষণশীল অধ্যুষিত এলাকায় শনিবার অনুষ্ঠিত বিশেষ নির্বাচনে টেলর রেহমেট 14% বেশি ভোটের ব্যবধানে জয় পান। তিনি রিপাবলিকান অ্যাক্টিভিস্ট লি ওয়াহামগান্সকে পরাজিত করেন, যাকে সরাসরি সমর্থন জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আসনটি দীর্ঘদিন রিপাবলিকানদের দখলেই ছিল। 4 মেয়াদে দায়িত্ব পালন করা এক রিপাবলিকান সেনেটরের পদ শূন্য হওয়ার পর এই বিশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। My message is not just to Democrats, it's to everyone. I think that we have so much work to do if we, again, whether you're in either party, if you're going to spread an honest message and have a genuine passion for serving others, it's going to shine through. People are going to be able to see it, see that it's real. এই জয়ের মধ্য দিয়ে সাম্প্রতিক মাসগুলোতে স্থানীয় ও স্টেট পর্যায়ে নির্বাচনে ডেমোক্র্যাটদের ধারাবাহিক সাফল্যের তালিকায় আরেকটি নাম যুক্ত হলো। কংগ্রেসে ক্ষমতা পুনরুদ্ধারের আশায় থাকা ডেমোক্র্যাটদের জন্য এটি নতুন করে আত্মবিশ্বাস যোগাচ্ছে। This is significant because I'm a union leader. I come from humble beginnings, and I was able to do this with the trust of the community, the union leaders and union folks that rallied behind me and really believed in what this campaign is about, and that's working folks, lowering the costs for people and getting property taxes lower. We really have to focus on these issues and not the hyper-partisan stuff that I keep seeing. তবে রিপাবলিকানরা বলছেন এই নির্বাচনের ফলাফল থেকে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তবে ভোটারদের চাহিদার উপর ভিত্তি করে তাদের কৌশল ঠিক করার সুযোগ এসেছে। To view this for what it was. It was a special election runoff in January, off cycle in Texas in a snowstorm. And so we can't really build too much of our thesis, too much of our program around what happened on Saturday. ডেমোক্রেটরা এই ফলাফলকে মধ্যবর্তী নির্বাচনের আগে মোমেন্টাম হিসেবে দেখছেন। টেক্সাস ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ক্যান্ডল স্কোডার রিপাবলিকানদের নীতির কড়া সমালোচনা করেন। Republicans see these huge failures across the board. They just double down on their really dumb ideas. Maybe start thinking about how to make life better for people instead of doing the bidding of the billionaire class. এই বিশেষ নির্বাচনের ফল টেক্সাসের রাজনৈতিক মানচিত্রে তাৎক্ষণিক বড় পরিবর্তন না আনলেও 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের আগে ডেমোক্র্যাটদের জন্য এটি একটি শক্তিশালী বার্তা। বিশেষ করে রক্ষণশীল এলাকায় ভোটের ব্যবধান রিপাবলিকানদের কৌশল পুনর্বিবেচনায় বাধ্য করতে পারে। নভেম্বরের পূর্ণ মেয়াদের নির্বাচনে এই দুই প্রার্থী আবার মুখোমুখি হবেন, সেই লড়াইয়ের আগাম ইঙ্গিত দিল এই বিশেষ নির্বাচন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।